কোনোদিন মনে হচ্ছে যে এই জিনিসটা না অ্যাকসেপ্ট করলেও ভালো হতো? কোনো সময় রিগ্রেট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সুযোগগুলো এত বড় বড় না, ছেড়েও দেওয়া যায় না। আফটার থট হ্যাজ নো মিনিং, ইটস দ্যাট পার্টিকুলার পয়েন্ট। তুমি 3 বছর আগে কি ভাবো, 3 বছর পরে কি ভাবো, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। আর ভাইভব সূর্যবংশী ইজ ন্যাচারাল, ওকে কেউ শেখায়নি। ডিজায়ার, হাঙ্গার টু সাকসিড, ওই লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে টু কম্পিট উইথ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যানট বি শিপিশ। সচিন কলকাতায় এসেছিল 6-7 মাস আগে, ওর কেউ মারা গেছিল, তো আমাকে বললো গাড়ি টাড়ি পাঠাও। জীবনের বেস্ট পার্ট কেটেছি যাদের সাথে, তাদের সঙ্গে টু বি ব্যাক ইজ ফ্যান্টাস্টিক। ট্রোল করা বলো, সোশ্যাল মিডিয়ার ভ্যালু নেই। সোশ্যাল মিডিয়ায় কোনো ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় গালাগাল দেয় না। তুমি দাও কখনো? আমি দিই কখনো? হ্যাঁ, আমি বলছি কলকাতায় যেটা হয়েছে, মেসির সঙ্গে যেটা হয়েছে অ্যাটলিস্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেজন্য তো ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। বিরাট কোহলি খেলে ইডেনে, সচিন খেলেছে ইডেনে, আমি খেলেছি ইডেনে, মারাদোনা এসছে কলকাতায়, হয়েছে তো ইভেন্ট। ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়নি ইডেনে, আহমেদাবাদে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে না, কোথায় লোকে পৌঁছতে? ইটস অ্যাবাউট ম্যানেজিং। তোমার কি মনে হয় যে এই যে ধরো তোমার অ্যানাউন্সমেন্ট, শালবনী স্টিল ফ্যাক্টরির জন্য তোমার অ্যানাউন্সমেন্ট, তোমার আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল একটা, এইগুলো কোনোভাবে তোমাকে এই কারেন্ট গভর্নমেন্টকে তোমার ব্যাপারে একটা কোথাও একটা বৈরিতা তৈরি করেছে না? হঠাৎ স্পেনে গিয়েই কেন অ্যানাউন্স করতে হলো? মানে কি কি হয়েছিল ব্যাপারটা, একটু যদি ওই সময়টাকে তুমি একটু বলো। যেটা হচ্ছে অভয়া ইস্যুতে তোমার একটা স্টেটমেন্ট, সেটাতে অনেকে মনে হয়েছিল যে দাদা এই স্টেটমেন্টটা এরমভাবে না বললেও পারতেন। আমি অত সফট লোক নই, আমি চুপচাপ থাকি, বাট দ্য স্পোর্ট হ্যাজ মেড মি ভেরি টাফ। নমস্কার, আমি অনিল চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম ইন্ট্রোডাকশন নয়, শুরুতেই বলে রাখি আজকে আমাদের অতিথি আর কেউ নয়, সৌরভ গাঙ্গুলি। ক্যাপ্টেন, অনেক দিনের একটা আড্ডা, বহুত দিন ধরে পেছনে পড়েছিলাম যে একটা পডকাস্টে আসতে হবে, বা বাংলার পডকাস্ট শুরু করেছি। এই কথাটাই ভুল। হ্যাঁ, অনিলবাবু চট্টোপাধ্যায় বহুদিন ধরে পেছনে পড়ে থাকে সৌরভ গাঙ্গুলির, এটা ঠিক নয়। আগের দিন SMS করে, তারপর দিন টাইম করে দিতে হবে। ম্যাক্সিমাম একদিন দেরি হলে পরের মেসেজগুলো আর আমি এই পডকাস্টে বললাম না, কিন্তু সদ্য ব্যাপার হচ্ছে একদিন আগে টাইম চেয়েছে, তার পরের দিনই টাইম পেয়েছে। টাইম থাকুক না থাকুক ইজ ইররিলেভেন্ট। সে তো সত্যি কথা বলতে হবে। মেসেজগুলো করা ছিল না পেয়ে আর কি। তো যাই হোক, এরকম চলতেই থাকে আমার সঙ্গে মেসেজে। তো মানে অনেকগুলো বছর একসঙ্গে মানে পথ চলা, মানে তোমার জার্নিটা আমাদের দেখা, পথ চলা বলবো না ডেফিনেটলি, হ্যাঁ শুরু থেকে। তো এতগুলো বছর পর তোমার একটা কথা আমার সবসময় কানে বাজে, যে কথাটা হচ্ছে যে লাইফে তো অনেক কিছু করেছো, মানে ক্রিকেট খেলা থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে টেলিভিশন হোস্ট, সব কিছু করেছো। একটা কথা খুব কানে বাজে, যেটা হচ্ছে যে ওই ব্যাটের সঙ্গে বলের যে আওয়াজটা, যেটা যখন কানে আসতো, সেটার যে আনন্দ, সেটা কোনো কিছুতে পাই না। এটা কি সম্ভবই নয় তো, কারণ ওটাই তো ছোট বয়স থেকে, 14 বছর বয়স থেকে ওটাই কাজ ছিল। 14 কি 13, প্রথমে ফুটবল খেলতাম, তারপর ক্রিকেট। তখন ক্রিকেট এত বড়ও ছিল না। ক্রিকেটের ভালোবাসার থেকে ক্রিকেট খেলা, প্র্যাকটিস, ট্রেনিং, জানতামও না কোথায় গিয়ে জীবন শেষ হবে, ভাবিও নি, জাস্ট খেলতাম। ভালো লাগতো মাঠে গিয়ে ব্যাট করতে, বল করতে, বন্ধুদের সঙ্গে দেখা হতো, ক্লাবে খেলার সুযোগ পেতাম, ময়দানে খেলার সুযোগ পেতাম। এখন কোথায় ইন্ডিয়া, কোথায় ওয়ার্ল্ড, কোনো আইডিয়াই ছিল না, ইচ্ছেও ছিল না জানা। তা খেলা ছাড়ার পর আমি, তোমার নিশ্চয়ই মনে থাকবে, আমি বলেছিলাম এক জায়গায় যে যে খেলা ছাড়ার পর তো বহু জিনিস করেছি, বহু অর্থ উপার্জন হয়েছে, বহু এখনও চলে, বিভিন্ন কাজে, আর্ধেক কাজে সময় দিতে পারি না বলে না বলে দিতে হয়। কিন্তু ওই যে সকালে উঠে যে নার্ভাসনেসটা থাকে না, যে ভালো খেলার, সকাল 8টা বাজে, 9:30টায় প্রথম বলটা পড়বে, পালাবার কোনো পথ নেই, আর বিকেল 4:30টার মধ্যে আইদার ইউ আর সাকসেসফুল অর ইউর লাইফস ডান, ওই চ্যালেঞ্জটা ইজ আনবিলিভেবল। সেজন্য সে কোনো জিনিসে আসবে না, সে সবার ক্ষেত্রে, অ্যাক্টার হোক, ফিল্ম স্টার হোক, মিউজিশিয়ান হোক, বিজনেসম্যান হোক, সবার ক্ষেত্রে এর এর এই জিনিস আসবে না। তো ওই খেলার সময়টা আর এই সময়টার মধ্যে কোনো তফাৎ বুঝতে পারো? মানে না, আর বুঝতে পারি না। সব কিছুই তো ইউজ টু হয়ে যায়।
আর খেলার সঙ্গে যুক্ত তো বিভিন্নভাবে। এখন নয় ব্যাট বল করি না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম একদিন, সিবি প্রেসিডেন্ট, বিসিসিআই প্রেসিডেন্ট, তারপর সেখান থেকে আইপিএল টিমসের সঙ্গে যুক্ত, সাউথ আফ্রিকা টিমসের সঙ্গে যুক্ত, উইমেন্সের সাথে যুক্ত ছিলাম, কমেন্ট্রি করেছি বহুদিন। তো সব কিছু তো খেলা। অ্যাক্টিভ স্পোর্টস তো সারা জীবন হয় না, বিকজ ইটস আ ফিজিক্যাল স্পোর্ট সবার ক্ষেত্রে। পৃথিবীর চিরশ্রেষ্ঠ প্লেয়ার সরে গেছে, ম্যারাডোনা বলো, স্যাম্প্রাস বলো, ফেডারার বলো, সবার জীবনে খেলার টাইম শেষে সব কিছুরই টাইম শেষ হয়, শুধু খেলা নয়। রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আমেরিকার প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে পৃথিবীর বড় বড় পলিটিক্যাল লিডার্স, ফুটবলার্স, টেনিস প্লেয়ার্স, ফিল্ম স্টার্স, কারুর কম কারুর বেশি। এভরি গুড থিং হ্যাজ টু কাম টু অ্যান এন্ড। তো সেই দিক দিয়ে খেলার সাথে যেভাবে জড়িয়ে থাকি সেই জন্য মিস করি না। না, তোমার মানে তুমি এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা বলছিলে যে এখন সিএবির প্রেসিডেন্ট, এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট ছিলে, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে তুমি একই সঙ্গে কোচিংটাও করছো এখন। ধরো হ্যাঁ, ভালো লাগে তুমি আমার। প্রিটোরিয়া ক্যাপিটালে কোচিং করে এসছো, তুমি এই মেয়েদের টিমটা এখানকার দিল্লি ক্যাপিটালের সঙ্গে ছিলে, এবছর কোচ তুমি এবছর আমি যতদূর দিল্লি শুনলাম ক্যাপিটাল, হ্যাঁ। দিল্লি ক্যাপিটালের। তো এই দুটোর মধ্যে কী তফাৎ, মানে অ্যাডমিনিস্ট্রেশনে থাকা আর কোচিং করানো, এটার মধ্যে কোনটা বেশি স্যাটিসফ্যাকশন দেয়? অনেক তফাৎ, কোনো কম্প্যারিজনই নেই। আর স্যাটিসফ্যাকশনের জায়গাটা থেকে তুই Administration is office work. Coaching is back on the field, winning and losing. দুটো দু রকম, দুটোতেই স্যাটিসফ্যাকশন আছে। অ্যাডমিনিস্ট্রেশনে প্রেসিডেন্ট পোস্টে থেকে অনেক কিছু করা যায়। এই বিপিএল হলো দেখলে, ইটস বিকাম আ ফ্যাবুলাস টুর্নামেন্ট। 3 বছর হয়েছে, কালকে মাঠে 25,000 লোক ছিল। একটা ডোমেস্টিক রঞ্জি ট্রফিতে 25,000 লোক থাকে না। তো একটা ডোমেস্টিক টুর্নামেন্টে যেখানে শুধু বাংলার প্লেয়াররা খেলে, বাংলার বাইরের প্লেয়াররাও খেলতে অ্যালাউড নয় বিসিসিআইয়ের তরফ থেকে। তো সেখানে বাংলার প্লেয়াররা যেখানে খেলে সেখানে 25,000 লোক। তো এইভাবেই কন্ট্রিবিউট করা। বিসিসিআই যখন প্রেসিডেন্ট ছিলাম, ইন্ডিয়া টিম অস্ট্রেলিয়া গিয়ে যেতে ঋষভ পান্তের ইনিংসের পর বিভিন্ন জায়গায় ভালো খেলে। এই পজিশনগুলো থাকলে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেস, তারপরে ট্রেনিং চেঞ্জেস, অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায়। কোচিং ইজ কমপ্লিটলি আবার ডিফারেন্ট, উইনিং অ্যান্ড লুজিং। অলদো স্টিল ক্যাপ্টেন ইজ দ্য মেইন পার্সন। তো উইনিং আর লুজিংয়ের মধ্যে কোচিং ইজ এ ডিফারেন্ট। কোনটা তোমাকে বেশি স্যাটিসফ্যাকশন দিচ্ছে আর কি? দুটো দেখো, দুটো জায়গাতেই খেলা কাজ করে সবচেয়ে আর কি। বেশি, ব্যাটিং বোলিং সবচেয়ে বেশি, কারণ ইটস কমপ্লিটলি উইদিন ইউর হ্যান্ডস। ব্যাটিং বোলিং যে মানে একটা নতুন প্লেয়ারকে তখন ব্যাট হাতে ধরে দিচ্ছ কিছু, সেটা বেশি satisfaction। কোচিংয়েরও স্যাটিসফ্যাকশন আছে, খেলার মতো নয়। আর অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে অবভিয়াসলি হ্যাভিং দ্য পাওয়ার টু চেঞ্জ, সেদিক দিয়ে আর কি। বাট তিন জায়গায় খেলার থেকে বেশি স্যাটিসফ্যাকশন। না, খেলার জীবন তো ফিরবে না কোনোদিন, কিন্তু দুটো এমন, তুমি এমন জায়গায় দুটো জুতো পরেই আছো। একটা অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকায় রয়েছে, খেলার মাঠের লোক তো। হ্যাঁ। তোমায় কোনটা অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন কোচিং দিচ্ছে? ইজ ভেরি স্যাটিসফাইং। তবে জাস্ট শুরু করেছি, 1 বছর করেছি, একটা সিজন করেছি প্রিটোরিয়া ক্যাপিটালস, আমরা ফাইনাল খেললাম। এবার ফুল টাইম, দেখা যাক, আর কিছুদিন গেলে বলতে পারবো। তো কোচিং নিয়ে অ্যাম্বিশন আছে কিছু? আছে, অ্যাম্বিশন আছে। অ্যাম্বিশন দেখো, ওরকম করে তো থাকা যায় না। সুযোগ, ইট ডিপেন্ডস অন অপরচুনিটি। যখন 14 বছর বয়সে খেলেছিলাম, তখনও জানতাম না জীবন কোথায় গিয়ে শেষ হবে অ্যাজ আ প্লেয়ার। 14 বছর বয়স থেকে 40 বছরে যখন জীবন শেষ করি, ইটস বিন আ ফেয়ারি টেল। কোচিং শুরু এখন এই বয়সে। অনেক দিন খেলা ছেড়েছি, প্রায় 12-13 বছর হয়ে গেল। লাস্ট আইপিএল খেলেছি। সেরকম করে কোনো দিন কোচিং করিনি, কারণ এই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ছিলাম 2015 থেকে প্রেসিডেন্ট। তারপরে 2019-এ সুযোগ পাই ফার্স্ট দিল্লি ক্যাপিটালসে কোচিং করার, তারপর বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে যাই আবার। সেই টু অ্যান্ড ফ্রো চলতে থাকে। হয়তো এখন থেকে ফুল টাইম করবো, বাট ইট উইল ডিপেন্ড অন রেজাল্টস। কেরম সুযোগ পাই, কেরম রেজাল্ট দিই, তার উপরে কোচিং ডিপেন্ড করবে। কিন্তু মানে আমি বলতে চাইছি যে ধরো অ্যাডমিনিস্ট্রেশন কাজটা করতে গিয়ে সৌরভ গাঙ্গুলি, আমাদের যেরকম মনে হয় যে সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ ক্যাপ্টেন এত সাকসেসফুল, এই যে একটা ভিশন আছে, মানে টিম সিলেক্ট করার ক্ষেত্রে যেটা ভাবতে পারো তুমি, এবার টিমকে একটা বিল্ড করতে পারো তুমি, এতগুলো বছর ধরে ইন্ডিয়ান ফুটবল ক্রিকেট টিমটাকে বিল্ড করেছো এতগুলো বছর ধরে, অ্যাজ এ কোচ সৌরভ গাঙ্গুলি হয়তো অনেক বেশি কন্ট্রিবিউট করেছিল মনে হয়। এই তো সুযোগ এসছে, দেখা যাক। সাউথ আফ্রিকা টিমটা নিজে বানিয়েছি হাতে, গতবার ফাইনাল খেলেছি। এই টিম 3 বছর চলবে, তারপর আবার অকশন হবে। তাই প্রথমেই কোচিং অ্যাসপেক্টে আসা, দেখা যাক এটা কোথায় গিয়ে শেষ।
তুমি অনেক বারবারই কথাটা বলো যে ইটস অল অ্যাবাউট অপরচুনিটি, লাইফে যেভাবে সুযোগ আসে। তো আমরা দেখেছি যে তুমি সুযোগগুলোকে সবসময় অ্যাকসেপ্ট করেছো, মানে যে সুযোগই বলো, অপরচুনিটি বলো, বা যেরকম বলো তোমার কাছে যেগুলো এসছে তোমার কাছে সবসময় অ্যাকসেপ্ট করেছো। কোনোদিন মনে হচ্ছে যে এই জিনিসটা না অ্যাকসেপ্ট করলেও ভালো হতো? কোনো সময় রিগ্রেট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সুযোগগুলো এত বড় বড় না, ছেড়েও দেওয়া যায় না। আফটার থট হ্যাজ নো মিনিং, ইটস দ্যাট পার্টিকুলার পয়েন্ট। তুমি 3 বছর আগে কী ভাবো, 3 বছর পরে কী ভাবো, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো 3 বছর পরে ভেবো না যে 3 বছর আগে যেটা করেছিলে ঠিক কি ভুল, কারণ ওই সময় ওটা তোমার কাছে ঠিক ছিল। তো ওই ভেবে জীবনযাপন হয় না। তোমাকে লাইফে ইউ হ্যাভ টু কিপ ইউর গোল, ইফ ইউ হ্যাভ টু ফিল হোয়াট ইজ ইউর হ্যাপিনেস, নট ওয়ান্ট, ফিল হোয়াট ইজ ইউর হ্যাপিনেস অ্যান্ড ট্রাই অ্যান্ড ডু ইট। সবাই সুযোগ পায় না, যখন পাবে ইউ ডু ইট, বাট ডোন্ট মেক দ্যাট মিস্টেক যে 3 বছর আগে যেটা সিলেক্ট করেছো 3 বছর বাদে সেটাকে নিয়ে রিপেন্ড করা, বিকজ ইউর মাইন্ডসেট 3 years ago was different and it has no bearing 3 years later. What I am thinking now or what you are thinking now will not be the same 3 years later. সেই জন্য don't relate, don't justify, don't think any decision is wrong or right. You've taken a decision, that's it. আমি এই প্রসঙ্গে পরে একটা প্রশ্নে আসবো আর কি, কিন্তু তার আগে একটা অন্য কথা বলে নিই। যে ধরো এই যে তুমি নতুন যে কোচের দায়িত্ব নিতে চলেছো, সেখানে দেখুন যুবরাজ সিংকে নিয়েছো, ঠিক আছে, মানে যুবরাজ সিংকে সিলেক্ট করার করতে কি মানে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বিশ্বস্তর জন্য নয়, বিশ্বস্ত তো বটেই, শুধু বিশ্বস্ত নয়, অ্যাবিলিটি, ওয়ার্ল্ড কাপ উইনার, T20 খেলেছে, এক্সপ্লোসিভ T20 ব্যাটসম্যান, ইয়াং ছেলেদের নিয়ে এখন কাজও করে, সেদিক দিয়ে ফ্রেশনেস, মাইন্ডসেট, আলটিমেটলি চালাবো আমি, কিন্তু মাইন্ডসেট, ফ্রেশনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকায় পলক ছিল আমার সাথে, আছেও এখনও, আমি হেড কোচ, আমি আর পলক, সো আই র্যান দ্য শো, বাট হি ওয়াজ ব্রিলিয়েন্ট। তো সেই দিক দিয়ে আর কি যুবরাজ সিংকে নেওয়া, বিকজ অফ হিস T20 এক্সপ্লোসিভনেস। দেখা যাক, ওরও ফার্স্ট টাইম, নেভার বিফোর, সেই জন্য ব্যাটিং ডিপার্টমেন্টটা দেখে, স্কিল ডিপার্টমেন্টটা দেখে, বাকি ডিসিশনস, হাউ দ্য টিম উইল রান, হাউ উই স্ট্র্যাটেজাইজ ইজ ক্যাপ্টেন অ্যান্ড কোচের জব। তো তোমার টিমে আর কি থাকবে, মানে যুবরাজ ছাড়া আর কি তুমি ভেবেছো? কথা চলছে, এখন অবধি দুজনই করা হয়েছে, লম্বা নেক্সট সিজন খেলা, তো আস্তে আস্তে কে অ্যাভেলেবেল না, তো তাড়াহুড়োর দরকার নেই, কারণ এই তো সবে IPL শেষ হলো, 2 সপ্তাহ হয়নি। তবে এখন দেখি যে অনেক সময় দেখি যে এই যে টিমগুলো অনেক সময় পাওয়ার হিটিং কোচ রাখে, T20রা যেভাবে পৌঁছে গেছে, স্পেশালি বৈভব সূর্যবংশীকে যেরকমভাবে দেখছি, মানে 64 রানে গিয়ে প্রথম সিঙ্গলস নিচ্ছে আর কি ইন্টারন্যাশনাল ম্যাচে। তো এই জায়গাটা ক্রিকেটে চেঞ্জ দেখতে পাচ্ছ, মানে এই যে পাওয়ার হিটিং ব্যাপারটা পুরো কনসেপ্টটাই বদলে যাচ্ছে ক্রিকেট T20-তে। যুবরাজ সিংকে তো ওই জন্যই নেওয়া, ব্যাটিং টু হেল্প উইথ পাওয়ার হিটিং ব্যাটিং। আর বৈভব সূর্যবংশী ইজ ন্যাচারাল, ওকে কেউ শেখায়নি। আমার মনে আছে রাহুল দ্রাবিড়ের একটা ইন্টারভিউ দেখছিলাম আমি BCCI ফাংশনে, যেখানে বৈভব, রাহুল আর সঞ্জু গিয়ে বৈভবকে জিজ্ঞেস করেছে, তুমি তো, কারণ ওরা ভাবছে যে 15 বছরের ছেলে, কে বলবোটা কি, তখন ওকে গিয়ে জিজ্ঞেস করে কেসে খেলোগে, তো বলেছিল স্যার পহলা বল মিলা তো উড়া দুঙ্গা। সো দ্যাটস দ্য মাইন্ডসেট, এগুলো শেখানো যায় না, ইটস গাটস অ্যান্ড ক্যারেক্টার, অ্যান্ড হি ডাজ ইট কনসিস্টেন্টলি। কিন্তু এটা এর কীভাবে তৈরি হয় আর কি, মানে ইনবিল্ড, হ্যাঁ ইনবিল্ড। এই 15 বছরের ছেলেও তো বিহারে খেলতো, বিহার থেকে বিহারের একটা গ্রাম থেকে ধরো যেরকম জায়গায় ওর বাড়ি, সেখান থেকে ওই মাইন্ডসেটটা তৈরি হয়, ওই সাহসটাও তো লাগে। সাহস তো লাগেই, most important thing is his thoughts is not confronted by situations, it's a fresh thought, it's a clean thought. ঠিক কথা, কিন্তু একটা জিনিস বলছি, আমরা মফস্বলের ছেলে, ঠিক আছে, আমরা বড় হয়েছি মফস্বল থেকে, এসে কলকাতায় এসে অনেক কিছু নিয়ে ইনিশিয়ালি অনেক রকমভাবে রকম কনফিউশন থাকে বলো, সাহস থাকে না বলো, অনেক কিছু অনেক মুগ্ধতা থাকে অনেক কিছু দেখলেই আর কি। টাইম হ্যাজ চেঞ্জ, তুমি যখন বড় হয়েছো সেই দুনিয়া আর সূর্যবংশীর বড় হওয়ার দুনিয়া ইজ কমপ্লিটলি ডিফারেন্ট।
Mobile phones Exposure এসে গেছে অনেক বেশি। mobile phones and social media has changed the world. It has completely changed the world. So, and Suryavanshi is a product of that. Freedom, fearless, just go and express yourself. তুমি যখন বড় হয়েছো, world was different. আমি যখন বড় হয়েছি, world was different. There's no TV, no cable. সেখান থেকে to see where the world is now, don't compare. তোমার ছেলে মেয়ে, they're different from what you are. ডেফিনেটলি। আমার মেয়ে, much different from what I am. And sometimes they're good, sometimes they're matured. Sometimes their way of seeing life, you feel this is how I should see it now. আবার বললাম, what has happened before has no bearing to what is happening now. ঠিক কথা। তোমার মধ্যেও একটা সাহস তো আমরা দেখেছি, মানে মানে সবসময় খেলার মাঠের মধ্যে যখন ভীষণ কম্পিটিটিভ, মানে খেলার বাইরে তুমি এবং খেলার মাঠের ভেতরে তুমি দুটো কমপ্লিটলি আলাদা লোক। আমি সবসময় বলি, সবাইকেই বলি যে তোমার মাঠের বাইরে তোমাকে যেভাবে দেখেছি এবং মাঠের ভেতরে তুমি একটা কমপ্লিটলি আলাদা লোক। এইটা, এই যে ফিয়ারলেস যে অ্যাটিটিউডটা, এই যে কম্পিটিটিভ অ্যাটিটিউডটা, এটা কীভাবে তৈরি তোমার ক্ষেত্রে হয়েছিল? Desire, hunger to succeed. ওই লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে to compete with the best in the world, you cannot be sheepish. Because you've been given the responsibility to captain your country. It's a huge position. Till you actually be in that position, you don't realize how important, how risky, how opinionated is that post. So you have to stand up and deliver, otherwise somebody else will do it. So it was out of desire, hunger, wanting to do well and making a name for myself. কারণ যখন 14 বছর বয়সে প্রথম ক্রিকেট খেলি, কে বলবে ইন্ডিয়া ক্যাপ্টেন? বাংলা থেকে কোনোদিন হয়নি। সেখান থেকে 200 ম্যাচের ওপর ক্যাপ্টেন ইন্ডিয়ার, 500 ম্যাচ ইন্ডিয়ার হয়ে খেলা ইজ এ ড্রিম। ইট ইজ জাস্ট টু মেক এ নেম ফর মাই সেলফ অ্যান্ড দ্য কান্ট্রি। ইটস এ হিউজ পজিশন। এই যে এখনও দেখি যে তোমার যারা সতীর্থ আর কি, ধরো এদের ক্ষেত্রে তো তোমার এই যে বাছাইগুলো তুমি করেছেন, দুদিনের শ্রীশান্তের একটা পড়ছিলাম না, ইন্টারভিউ শুনছিলাম যে দাদা আমাকে কীভাবে সিলেক্ট করেছিল, বা প্রত্যেকেই বলে যেভাবে তুমি সিলেক্ট করেছো, হরভজনের ক্ষেত্রে বলে, বা এই যে রেসপেক্টটা এখনও আর্ন করো, মানে এই টিমটার সঙ্গে এখনও যোগাযোগে থাকো? মানে হ্যাঁ, হয়, অত না হলেও হয়, কম বেশি হয়। সবার লাইফে এগিয়ে গেছে, বিভিন্ন প্রান্তে থাকে ভারতের। ভারত এত বড় দেশ, আমি বাংলাতে, সচিন বম্বেতে, রাহুল কর্ণাটকায়। সবার জীবন এগিয়েছে, ফ্যামিলি আছে, বাড়ির লোক আছে, তাদের সঙ্গে সময় দিতে হয়, প্রফেশনাল লাইফ আছে। আমি তো সারাদিন দৌড়েই বেড়াই। মাঝে মাঝে ভাবি এত দৌড়েই কেন, ফর হোয়াট? তো মাঝে মাঝে টাচ থাকে, মাঝে মাঝে কন্ট্যাক্ট থাকে, বাট ওই যে রেসপেক্ট ফর লাইফ ইজ আর্নড থ্রু গুড ডিডস। জোর করে কিছু হয় না। প্রবলি দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং আই ডিড। এখনও এনিবডি, এভরিবডি। এখন দেখা হলে কী নিয়ে আলোচনা হয় তোমাদের মধ্যে? পুরনো কথা হয় না? পুরনো কথার থেকে বেশি কারেন্ট জিনিস নিয়ে হয়। কে ভালো প্লেয়ার, কে কিরম খেলছে, কে ও কী করছে, সময় কাটে কী করে। আশিস নেহরা বলো, যুবরাজ সিং বলো, জহির বলো, রাহুল বলো। রাহুলের সাথে আমার পরশু দিনই কথা হয়েছে। ভিভিএস সচিন কলকাতায় এসেছিলো 6-7 মাস আগে, ওর কেউ মারা গেছিলো। তো আমাকে বললো গাড়ি টাড়ি পাঠাও আমাকে এয়ারপোর্ট থেকে তুলতে। আমি ওকে গাড়ি টাড়ি পাঠিয়ে তুলে পৌঁছে সব কিছু এইভাবেই আর কি। একটু নস্টালজিক, মানে ডাউন মেমোরি লেন হয়, দারুণ, কোনো একটা দারুণ জীবনের বেস্ট পার্ট কেটেছি যাদের সাথে, তাদের সঙ্গে টু বি ব্যাক ইজ ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। মানে পুরোনো সিরিজ, পুরোনো ম্যাচ, পুরোনো খেলার কথা একদম, সেগুলো হয় একদম। হাউ দ্য গেম হ্যাজ চেঞ্জড। আমাকে রাহুল দ্রাবিড়ই বলছিল, सूर्यवंशी को पूछा कि क्या करना है, कहता है उड़ा दूंगा सर। बोले मुझे पूछा था मेरा कोच क्या करना है, मैंने पूछा था बोलो सर क्या करना है। That's the difference. That's the difference. It's a massive difference. If you ask your son, he'll tell you this is this. If your father had asked you, বলো বাবা কী করতে হবে, কী করতে হবে। That's the difference. ঠিক কথা। তুমি একটু আগে বলছিলে যে কথাটা, যে অপরচুনিটি লাইফে নিতে হয়, ঠিক আছে। একটু অন্য প্রসঙ্গে ঢুকছি, ক্রিকেটের বাইরে ঢুকছি। একটা বিরাট অপরচুনিটি এসেছিলো, এখানে তোমাকে একটা সময় বলা হয়েছিল রাজ্যের
মানে একটা রাজনৈতিক দল থেকে বিজেপি থেকেই বলা হয়েছিল যে তুমি দায়িত্ব নাও এবং তুমি ইলেকশনে লড়ো, তোমাকে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা প্রজেক্ট করবো। তো এই অপরচুনিটিটা তুমি নিলে না কেন তখন? এখন থাক, এসব কথা থাক, পলিটিক্যাল কথা থাক, খেলার কথা হচ্ছে হোক না। না, একটু হোক না, মানে ইয়ে কথা, কারণ তোমাকে দেখো এত এত কিছুর পরও এই রেসপেক্টটা দেখি, এত ব্র্যান্ড দেখি তোমার সঙ্গে, এত গোটা দেশ জুড়ে এত রেসপেক্ট দেখি। তারপরে বাংলায় কিন্তু কিছু কিছু মানুষ অনেক কিছু সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল করা বলো, সোশ্যাল মিডিয়ার ভ্যালু নেই। সোশ্যাল মিডিয়ায় কোনো ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় গালাগাল দেয় না। তুমি দাও কখনো? আমি দিই কখনো? কোনো ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় গালাগাল দেয় না। সো ইউ হ্যাভ টু লিভ উইথ ইট। আমি দেখিও না কমেন্টস। আর একটা কথা লাইফে মনে রাখবে, যে মানুষ ডিসিশন নেয় তাকে ক্রিটিসিজম ফেস করতেই হবে। আর লাইফ লং আই হ্যাভ বিন ইন পজিশনস অফ ডিসিশন মেকিং। Captain of Bengal, Captain of India, Captain of the World 11, Captain of Asia 11, CAB President, BCCI President, host of a show, run the show. So I've never been in roles where somebody else leads and I take the accolades. I've always been in roles where I had to create things. ডিসিশনে সবার পছন্দ হবেও না। হবে না তো। সো লোকে ক্রিটিসাইজ করবে। আমি ফ্যাক্টরি বানাতে চাইলেও ক্রিটিসাইজ, না বানাতে চাইলেও ক্রিটিসাইজ। দ্যাটস হোয়াট ইউ ফেস, বাট দ্যাটস নট রিয়ালিটি। রিলেটেড তো জানতে চাইছো, একটু জানা উচিত আমি সবার। জানতে চাই না। না, আমি একটু মানে আমি বলছি সবার জানা উচিত এটা। জানে সবাই, না, একটু তুমি একটু তোমার, আমার মনে হয় যে তুমি এই ব্যাপারগুলো নিয়ে আর একটু খোলসা করে বলোনি, যেটা বলা উচিত ছিল আমার মনে হয়। দরকার পড়েনি। আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া সবসময় দেখি না, সেজন্য অনেক জিনিস আমি জানি না। সামটাইমস লেস ইনফরমেশন ইজ গুড। লেস ইনফরমেশন, আমি আমার কাজ করি। ভ্যালু কোথায় কমেছে? সারা পৃথিবী ভারতবর্ষে ঘুরে বেড়াই, কাতারে কাতারে লোক এসে রেসপেক্ট জানায়। প্লেনে উঠি, গাড়িতে উঠি, রাস্তায় হাঁটি, রেসপেক্টই রেসপেক্ট। তো সোশ্যাল মিডিয়া এদের এফেক্ট নেই। সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি ফিউ কমন পিপল who sometimes just write rubbish. But that's the way it is, you have to deal with it. আর মেজরিটি মানুষের রেসপেক্ট ইজ আনরিয়াল। আর আজ অবধি এমন কোনো কাজ যেটা আমি বলেছি হবে, হয়নি তো হয়নি। কোনো কিছু তো আর ইমিডিয়েটলি হয় না, সময় লাগে করতে। তো সেদিক দিয়ে আমি এত বদর করি না। আর যারা বিভিন্ন মানুষ বিভিন্ন রেসপেক্টেবল পজিশনে আছে তাদেরও বদর করা উচিত। যারা ডিসিশন মেকিং জায়গায় আছে তাদেরও বদর করা উচিত। কিন্তু মানে এই তুমি এটা বলছো, তুমি as long as consciously you know that you're doing the right thing, doesn't matter. অ্যাকচুয়ালি এই বহু মানুষ এই ট্রোলিংয়ের মুখে পড়ে মানসিকভাবে অনেক সময় অ্যাকচুয়ালি অবসাদে চলে যায়, অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। এবং তারা তাদের নিজস্ব যে কাজগুলো করা সেখান থেকে অনেকে সরেও আসে, মানে রেসপেক্ট। আমার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ আমি বহুদিন থেকে তো এই পজিশনে। বাংলার ক্যাপ্টেন ছিলাম, সেখান থেকে ইন্ডিয়া ক্যাপ্টেন হলাম, এতদিন ইন্ডিয়া ক্যাপ্টেন। তারপর তোমার সাথে শুরু টেলিভিশন শো করি, যেখানে ভেবেছিলাম কেউ নেবে না কোনো দিন। ব্রডকাস্টিং করি, যেখানে গেছি কনসার্ন লোকের থেকে এইটুকু ফিডব্যাক পেয়েছি যে দিস ইজ বিন দ্য বেস্ট। এটাই পাও না, রেস্ট ডাজন্ট ম্যাটার। এই যে আমার ফ্যাক্টরি নিয়ে এত কথাবার্তা হবে, আর ম্যাক্সিমাম 15 মাস। ফ্যাক্টরি তো বাটন টিপলে হয় না, 15 মাসে প্রোডাকশন শুরু হয়ে যাবে। তোমার কি মনে হয়, মানে আমি খুব অবাক হই এই যে রিয়াকশনটা, সোশ্যাল মিডিয়া রিয়াকশনটা খুব অবাক হই। এবং কিছু কিছু মানুষজন রেসপেক্ট, মানে কি বলবো, রেসপন্সিবল মানুষ অনেকেও কী করে জানো, এইসব এই নতুন ফেসবুক পেজ, ডিজিটাল ক্রিয়েট করে ভিউয়ারশিপ বাড়ায়। সৌরভ গাঙ্গুলির নামে লিখলে, সচিনের নামে লিখলে, রাহুলকে ক্রিটিসাইজ করলে, ধোনিকে করলে, হার্দিককে করলে, সূর্যাকে করলে, মোদিজিকে করলে, শুভেন্দুবাবুকে করলে, ব্রাজিলকে করলে, মেসিকে করলে, ভিউয়ারশিপ বাড়বে। নেগেটিভ রিপোর্ট, কারণ পিপল তো ওটাই পড়তে চায়। দাদার আবার কী হলো, আরে সচিনের আবার কী হলো।
কিন্তু সেটা বিশ্বাসও তো করছে কিছু মানুষ, তার মধ্যে একটা একটা পার্সেন্টেজ। নট নেসেসারিলি কিছু করে কিছু করে না। ধরো আজকে যে পেজটাকে নিয়ে তুমি পুলিশে কমপ্লেনও করেছো, তো সৌরভ গাঙ্গুলি ফ্যান্স বলে একটা পেজ চালিয়ে সেখানে কন্টিনিউয়াস তোমার এগেইনস্ট জানতামই স্টোরি, না। তুমি জানতেই না। হ্যাঁ, আমি বলেছি তোমাকে এক সময়, বলেছি যে অনেকগুলো ফ্যান পেজ আছে। হ্যাঁ, তো তার মধ্যে এই একটা পেজ বা ধরো এই একটা পেজ দেখতাম কি উইকি স্পোর্টস না এরকম কি বেঙ্গলি স্পোর্টস বা সে ক্ষমা চেয়েছে আবার ফোন করে। হ্যাঁ, তো দাদাকে বলবেন যে আমার নামে এফআইআর না করতে। তো অনেকে কি করে ভিউয়ারশিপ বাড়িয়ে রোজগারও করে। আমি জানি না সিস্টেমটা কি, তুমি ভালো বলতে পারবে। আমি জানতামই না ওই ফ্যান পেজে 36 লক্ষ ভিউয়ার। বাট ইউ হ্যাভ টু ডিল উইথ ইট বিকজ ইউ আর আ পপুলার পার্সন, ইউ আর আ নেম, ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। তোমাকে এটা ইমোশনালি নিলে হবে না। Once you get to a position of decision making, you cannot take reactions, criticisms emotionally. You have to find a way to let it go. Otherwise, don't be in that place. বাড়িতে থাকো, বাবার বড় ছেলে হয়ে ঘুম থেকে ওঠো, চুপচাপ অফিস যাও, কাজ করে চুপচাপ বাড়ি এসে যাও, বন্ধু বান্ধব আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম। But that life is not wanted. এই যে এখনো তুমি যে বলছো যে এই যে এত এত লোক তোমাকে এখনো পছন্দ করে, এত ভালোবাসে, এত দেশে এতগুলো ব্র্যান্ড তোমার সঙ্গে রয়েছে, এই যে এতগুলো বছর ধরে এই ব্র্যান্ডটাকে টিকিয়ে রাখা, সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ডটাকে বাঁচিয়ে রাখা, এটা তো ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে তুমি যে 4টে ডিসিশন নিচ্ছ তার থেকে মানুষের সবাই খুশি নাও হতে পারে, তার বাইরে গিয়েও তোমাকে যে এত লোক মানুষ ভালোবাসছে, তোমাকে এত ব্র্যান্ড তোমার কাছে আসছে, তুমি প্রায় 40-এর বেশি ব্র্যান্ডকে তুমি প্রমোট করো বা তার সঙ্গে তার এন্ডোর্সমেন্ট করো, তো এইটার কেন থাকলো তোমার কি মনে হয়, কোথায় মানে কি? ইন্টিগ্রিটি ভ্যালিউ, ইনফ্লুয়েন্স অন পিপল। আর শুধু অ্যাডমিনিস্ট্রেশন করি না তো, আর অনেক কিছু করি। টেলিভিশন করি, ক্রিকেটের সঙ্গে যুক্ত। দাদাগিরিটা কাজে লেগেছে, দাদাগিরির যে নিশ্চয়ই। সাকসেসটা। দাদাগিরির বিগেস্ট থিং ইজ, বা টেলিভিশনের বিগেস্ট থিং ইজ, ইট গেটস ইউ ক্লোজ টু পিপল। তো 100%। এই কোচিং লাইফ দেখবে, যদি আইপিএল জিততে পারি, ইট উইল গো টু আ ডিফারেন্ট। একটা যদি আইপিএল ইচ্ছে মানে ডেফিনেটলি তোমার আইপিএল অ্যাজ এ প্লেয়ার পাওয়া হয়নি, খেলেছি কম, খেলেছেও কম। আমাদের সময় তো আইপিএল ছিল না। না, আইপিএল এর আমি তো বলছি 4 বছর খেলেছো তুমি, কেকেআর 3 বছর, এই তো কম, হ্যাঁ কম, শেষের দিকে। 4 বছর শেষের দিকে। হ্যাঁ, তো তোমার ক্যারিয়ারের শেষের দিকে একদমই। হ্যাঁ, তো কোচ হিসেবে পাওয়ার একটা খিদে আছে। হ্যাঁ, নালে করবো কেন? আমি I've always been in a winning position. India captain, batsman, television ratings, always been in positions where I could create winners. So this is another opportunity. এই মানে পার্থ জিন্দালের সঙ্গে তুমি পুরো টিমটাকে ম্যানেজও করেন একটা সময়, ক্রিকেট সাইডটা ওদের, তো কি হয় কথাবার্তা তোমাদের সবসময়, মানে কি খবর, কি মানে প্লেয়ার সেট আপ, ট্রেনিং, স্ট্রাকচার, সমস্ত কিছু। তুমি ম্যানচেস্টার ইউনাইটেডে যাও না, অ্যালেক্স ফার্গুসনের রেসপেক্ট দেখবে। তুমি ম্যানচেস্টার সিটিতে যাও না, পেপ গার্ডিওলার রেসপেক্ট দেখবে। তো ছেড়ে চলে গেল 10 বছর বাদে। তো every position you be in to make a change, it's an opportunity to get a respect. তো মোটামুটি তুমি টাইমটা কীভাবে ম্যানেজ করো? ধরো এখানে সিবির কাজ এতগুলো থাকে, তোমার এন্ডোর্সমেন্টের কাজ থাকে, টেলিভিশন শো থাকে, তারপরে ধরো আমি দেখি যে যখন তুমি ধরো আইসিসি মিটিং থাকে, অনেক সময় টেকনিক্যাল কমিটির মিটিং থাকে, যখন দেখতাম আমি দিন হিসেবে দেখি, কীরকমভাবে সাজাও পুরো ব্যাপারটাকে। দিন দেওয়া থাকে, আজকে সিএবি, কালকে আমার শ্যুট দিতে হবে, পরশু মিটিং, উইকেন্ডস অফ, বাট ইটস নট ইজি। The workload pressure is a lot. তো that is unchangeable. But ওইভাবেই ম্যানেজ করি, টাইম ম্যানেজ করি। It's not easy. It's not easy at all. কিন্তু কোনো সময় মনে হয় না যে মানে It's কি পাওয়ার আছে, হ্যাঁ অনেক বেশি হয়ে গেল, বহুবার কিন্তু ছেড়ে যাওয়া যায় না, অনেক কিছু জড়িয়ে থাকে তো। তাই নিশ্চয়ই। তোমার এই সিবির এই সময়টা, সিবির এই সময় যে সামনে ইলেকশন রয়েছে, বা ধরো আমি বলছি মানে এই যে তুমি বলছো না অনেক সময় যে অপরচুনিটি নিতে হয় বা এই কাজগুলো করতে হয়, যে রেসপেক্টের জায়গাতে, অনেক সময় ধরো অনেক সময় এই যে ধরো পলিটিক্সটা আমি করছি না, আমি হয়তো রাজনীতিতে জয়েন করছি না, কিন্তু
প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা করে নিজস্ব রাজনীতি থাকে। ধরো সিবিতেও একটা রাজনীতি আছে। ধরো তোমাকে গিয়ে কাউকে হয়তো স্যাটিসফাই করতে গিয়ে এমন জায়গায় যেতে হচ্ছে, সেখানে হয়তো তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে অনুব্রত মণ্ডল, তো সেটা নিয়ে মানুষের কোশ্চেন আসছে কেন দাদা এই লোকটার সঙ্গে দাঁড়াবে। হ্যাঁ, তো সেটাও তো একটা দিক। দাদা এই লোকটার সঙ্গে দাঁড়াবে কেন? দাঁড়ায়নি। উনি স্টেজে ছিলেন। কত লোক কত স্টেজে থাকে। যখন আমি ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলাম, লোক স্টেজে থাকতো না। স্টেজে থাকা মানে খারাপ ভালো নয়, কি কাজ করছো সেটা ইম্পর্টেন্ট। কত লোকের সাথে কত লোকের আলাপ হয়, কত লোকের সাথে কত লোক আসে দেখা করতে। সো মেসির সাথেও তো কত লোক ছবি তুলছে, কত কী করছে। এই যে কলকাতায় এসেছিল, কে ছিল না মেসির পাশে? তারা জীবনে মেসির কাছে পৌঁছতে পারবে না, মেসি বলেই তো তারা যেতে চায়। এটাও তো মানুষকে বুঝতে হবে। এভরিথিং ইজ নট ইন ব্যাড সেন্স। আমি যখন ছোট ছিলাম, গাভাস্কার খেলতে আসতো ইডেনে, আমি কে তখন? কপিল দেব খেলতে আসতো ইডেনে, ভিভ রিচার্ড খেলতে আসতো ইডেনে। আমি বাবাকে বলতাম একটা ছবি তুলব। সো হোয়াটস রং ইন ইট? ফুটবল মাঠে যেতাম ছোটোবেলায় ইডে মোরমান ইসমান খেলা দেখতে, ছবি তুলবো, পাশে গিয়ে দাঁড়ালাম, ছবি। দ্যাটস হোয়াট ইট ইজ। কারণ দে আর ইউর রোল মডেলস, দে মেক ইউ হ্যাপি। অমিতাভ বচ্চন, আরে অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তুলে, শাহরুখ খানের সাথে লোকে ছবি তুলে, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে ছবি তোলার জন্য। রোববার সকালে হাজার হাজার লোক অমিতাভ বচ্চনকে দেখতে আসে ওর বাড়িতে। কেউ তো কাছে আসে, তো তা অমিতাভ বচ্চন কিছু করতে পারবে না। ইটস বিকজ ইজ অমিতাভ বচ্চন। মানুষ গুলিয়ে ফেলে পার্সপেক্টিভ। কিন্তু এটাও তো ঘটনা যে ধরো মানে তার নিজের পজিশন, তার নিজের পাওয়ারটাকে ইউজ করে একজন মানুষের সামনে চলে গিয়ে এমন তাকে বিব্রত করা, সেটাও তো খারাপ আছে শুনে। বিব্রত করার জন্য নয়, কি বিব্রত করবে? এটা ছবি তুলে আর কি বিব্রত হবে? হ্যাঁ, আমি বলছি কলকাতায় যেটা হয়েছে, মেসির সঙ্গে যেটা হয়েছে অ্যাটলিস্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেজন্য তো ম্যানেজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। বিরাট কোহলি খেলে ইডেনে, সচিন খেলেছে ইডেনে, আমি খেলেছি ইডেনে, মারাদোনা এসছে কলকাতায়, হয়েছে তো ইভেন্ট। ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়নি ইডেনে, আহমেদাবাদে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে না, কোথায় লোকে পৌঁছতে? ইটস অ্যাবাউট ম্যানেজিং। মেসি খেলছে না অন্য জায়গায়, মেসি ওয়ার্ল্ড কাপ খেলছে না। কলকাতাতেই খেলে গেছে। হ্যাঁ, মেসি এই কাতারে ওয়ার্ল্ড কাপ খেলেনি, আমেরিকা ওয়ার্ল্ড কাপ খেলছে না, কোথায় কেয়াস হচ্ছে? ইটস অ্যাবাউট হাউ ইউ অর্গানাইজ। তোমাকে ঠিক করে জিনিসগুলো ম্যানেজ করতে হবে। এনিথিং ইন লাইফ। কালকে আমাদের বিপিএল ফাইনাল ছিল, ঝড় বৃষ্টি এত কিছু, তত টুর্নামেন্ট শেষ হয়ে গেল। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান, সারা ভারতবর্ষ, আমি প্রথমবার প্রেসিডেন্ট, সারা ভারতবর্ষ শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে। অমিতাভ বচ্চন ওয়েট করছেন। অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি, ইমরান খান, ওয়াজিম আকরাম, ওয়াকার ইউনুস, তেন্ডুলকর, কে নেই? সো ইউ হ্যাভ টু ম্যানেজ থিংস। ঠিক কথা। I think we just react unnecessarily without trying to solve the problem. And there is no problem. Unless and until you create a problem, there is no problem. If others create a problem, it's not your problem. As long as you don't create a problem, then there is no problem. ঠিক কথা। তো এই সিবির ক্ষেত্রেই বলছি, ধরো এই সিবিতে এই যে ম্যাচটার কথা হলো, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো, তখন একটা ভালো টিম তৈরি হয়েছিল। এটা তুমি বলেছিলে পাশে, আমার মনে আছে যে ফার্স্ট যখন তুমি সিবি প্রেসিডেন্ট হলে, পাশে অভিষেক ডালমিয়াকে পাশে নিয়ে বলেছিলে আমার রাহুল দ্রাবিড়। তো হ্যাঁ, সেই জায়গা থেকে তোমাদের দুটো ফ্যামিলির মধ্যেও খুব ভালো সম্পর্ক ছোটোবেলা থেকে। তো সেই জায়গাটা খানিকটা কোথাও হলো ডিস্টেন্স তৈরি হলো থ্রু সিবি। তো এটাকে কীভাবে দেখছো? ডিফেন্সিভ রাহুল দ্রাবিড়ে টু অ্যাটাকিং রাহুল দ্রাবিড় হয়ে গেছে, বাস। ফরম্যাট পাল্টেছে, অ্যাটাকিং রাহুল দ্রাবিড়। তো আচ্ছা, তো সেটা অ্যাটাকটা ফেস করছো তুমি? দেখছি কাগজপত্রে। হ্যাঁ, তো এই যে চিঠি চলে গেল, মানে তুমি মানে ক্রীড়ামন্ত্রীর কাছে চিঠি পৌঁছে গেল সিবি নিয়ে, হ্যাঁ, তো সেটা যখন শুনলে তোমার কেমন লেগেছিল? ওটা ভালো লাগেনি। তো ক্রীড়ামন্ত্রীর সাথে আমারও কথা হয়, বাকিটা আমার কাছেই থাক। কিন্তু সামনের ইলেকশনটা তো ইলেকশন তো জয়েন্ট সেক্রেটারি পোস্টে,
হ্যাঁ তবু তো আমার পোস্টে তো ইলেকশন নেই। না তোমার পোস্টে নয়, কিন্তু তবু তো তোমার প্যানেল থাকবে, ওদের প্যানেল থাকবে। হলে হবে। আমি তো লাস্ট 20 বছরে সিইবিতে কোনো ইলেকশন দেখিনি, সবই আনকন্টেস্টেড হয়েছে। দেখা যাক কী হয়। এবং সেখান থেকে তো অভিযোগ আছে তুমি আগের গভর্নমেন্টের পাওয়ারটাকে ইউজ করেছো, লোকজনকে চমকানো হয়েছে সিবি থেকে, এরকমও পুরো অভিযোগ এসছে। কাদেরকে চমকানো হয়েছে সেটা যদি একটু বলে তাহলে ইজিয়ার হবে। ইলেকশনই হয়নি তো আর কী চমকাবে? না ওদের বক্তব্য হচ্ছে ইলেকশনটা হয়নি এই কারণ হচ্ছে যে যারা ক্যান্ডিডেট হতে চাইতো বা আমাদের প্যানেলটাকে রীতিমতো ভয়ে রাখা হয়েছিল থ্রু গভর্নমেন্ট পাওয়ার, পুলিশ। না না, তুমি খোঁজ নিয়ে দেখো না, মেম্বারদের মধ্যে বিভিন্ন মেম্বার আছে, মেম্বারদের মধ্যে এটা জিজ্ঞেস করে দেখো কতটা ঠিক কতটা ভুল। সিবি মেম্বারদের সঙ্গে তোমার তো সবার আলাদা। আমি একটা বিশ্বরূপবাবুর একটা ইন্টারভিউ দেখলাম আগের দিন, আমি জানি না তুমি দেখেছো কি না। ওনাদের জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করলেই জানতে পারবে। বলতে তো লোকে কত কী করতে পারে, কত কিছু বলে, সবসময় ঠিক বলে তো তার সেটা নয়। তো আরও অনেক কিছু বলা যায়, কিন্তু আমি বলতে চাই না। মানুষ জানে, মানুষ দেখে সব কিছু। এভরিথিং ইজ ভিজিবল নাও বিকজ অফ ইলেকট্রনিক অ্যান্ড মিডিয়া অ্যান্ড ডিজিটাল মিডিয়া। ইভেন ইফ ইউ ড্রিঙ্ক ওয়াটার ইন আ টি শপ, সেটাও ভিডিওতে থাকে। ভিডিওস দেখলেই বুঝতে পারবে যে কে কাকে ইনফ্লুয়েন্স, কে কার ক্লোজ, কে কার অ্যাডভান্টেজ নিয়েছে। সো দ্যাটস, আর আমি বলতেও চাই না, ইটস টু স্মল আ থিং। এই বলতে চাও না কেন? স্টেজের জায়গাটা আছে, এখনও আছে বলে খানিকটা। না, তার সঙ্গে কিছু নেই, বলার কিছু নেই বলে ওকে যা ইচ্ছে বলতে পারে। তো ওই 140 জন মেম্বার কী বলছে সেটাই ইম্পর্টেন্ট। আর জানা দরকার আছে যে কে কাকে বলেছে। তা আমি তো বলেই দিতে পারি যে অনিলাবই বলেছে, আদৌ বলেছে কি না সেটা তো দেখতে হবে, তাই না? আমাকে সে একজন বললো অনিলাবন এই বলছে, আমি তো কান দিয়ে দেখলে হবে না, আমাকে তো দেখতে হবে। এবার অনিলাবকে এতদিন চিনিও বলতেই পারেন। সেই সিচুয়েশন আর কি। ডেফিনেটলি। না তুমি সেটা করো না যদিও, ডেফিনেটলি মানে কোনো সময় আমি দেখেছি, মানে এত বছরের অভিজ্ঞতায় শুধু বলতে পারি না, দায়িত্ব নিয়েই বলতে পারি। একটা জিনিস হচ্ছে যে ধরো মানে এই যে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তুমি বললে আমারও কথা হয়, আমি কথা বলেছি, আমি পৌঁছে গেছি, আমি কথা বলেছি। তো ক্রীড়ামন্ত্রী এসেছিলেন না তোমার T20 ফাইনালে এসেছিলেন, তো কী মনে হচ্ছে, কতটা সাপোর্টিভ মনে হচ্ছে, কতটা কীভাবে পাবে মনে হচ্ছে তোমার? সবে তো শুরু, এই তো উনি 2 সপ্তাহ হয়নি বোধহয় হয়েছে। ওনাকে সব কিছু সময় দিতে হবে, একদিনে থোড়ি হবে। স্পোর্টস ডেভেলপমেন্ট ইজ নট ইজি ক্রিকেটের বাইরে, কারণ ক্রিকেট ইজ সেলফ ফান্ডেড। BCCI হ্যাজ হিউজ ফান্ডস, জেনারেটস হিউজ অ্যামাউন্ট অফ মানি থ্রু ক্রিকেট। বাকি স্পোর্টস তো পারে না। সেই জন্য ওনাকে আস্তে আস্তে বসে সবার সঙ্গে কথা বলে কীভাবে বাকি স্পোর্টস এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা উনি নিশ্চয়ই ব্যবস্থা করবেন। এত বড় পার্টি, গভর্নমেন্ট সেন্টারেও আছে, স্টেটেও আছে, ফান্ডসের ইস্যু নেই। আই এম শিওর হিল ডু ইট, বাট সময় দিতে হবে। তোমার কি মনে হয় যে এই যে ধরো তোমার অ্যানাউন্সমেন্ট, শালবনী স্টিল ফ্যাক্টরির জন্য তোমার অ্যানাউন্সমেন্ট, তোমার আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল একটা, এইগুলো কোনোভাবে তোমাকে এই কারেন্ট গভর্নমেন্টকে তোমার ব্যাপারে একটা কোথাও একটা বৈরিতা তৈরি করেছে মনে হয়? না, এই তো সবই কারেন্ট গভর্নমেন্ট এসছে। আমার অমিত শাহজির সাথে খুব ভালো সম্পর্ক, যে এরশার সাথে কাজ করেছি কত বছর, এখনও করি আইসিসিতে। ও আইসিসি চেয়ারম্যান, আমি আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান, মোস্ট ইম্পর্টেন্ট কমিটির চেয়ারম্যান। শহরের, দেশের সাকসেসফুল মানুষদের সাথে সেই শহরের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, দেশের প্রাইম মিনিস্টারের সম্পর্ক থাকবেই। এবার হয় নাকি? সম্পর্ক থাকবেই, তার সঙ্গে নাই বা কেন, তার সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। সচিন তেন্ডুলকরের সঙ্গে প্রধানমন্ত্রী, স্টেটের মুখ্যমন্ত্রীর সম্পর্ক, দেখা হওয়াটা তো স্বাভাবিক। অ্যাবসলিউটলি। অমিতাভ বচ্চনের, শাহরুখ খানের দেখা হওয়াটা তো স্বাভাবিক। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, গোয়েঙ্কা, আদানি, তাদের সঙ্গে সম্পর্ক থাকাটা তো স্বাভাবিক। ইটস এ ওয়ার্ল্ড। তোমার মনে হয় কি বাংলার ক্ষেত্রে, বাংলা অ্যাটলিস্ট মানুষের মাইন্ডসেট এমন একটা জায়গায় চলে গেছে, বাংলা এই ব্যাপারটাকে নিয়ে বেশি, নাকি আমাদের সাকসেসফুল লোক কম বলে এই ব্যাপারটাকে তোমাকে ফেস করতে হচ্ছে সবচেয়ে বেশি? আমি জানি না এর উত্তর,
আমি এই আনসার দিতে পারবো না, বাট আমার আনসার হচ্ছে যে সেই স্টেটের সাকসেসফুল মানুষদের সাথে সেই স্টেটের অন্য অন্য অ্যাসপেক্টে সাকসেসফুল মানুষদের সঙ্গে সম্পর্ক থাকাটা খুব স্বাভাবিক। সচিন তেন্ডুলকরের সঙ্গে আশা ভোসলের, লতা মঙ্গেশকরের সম্পর্ক ছিল না? পাগলের মতো সম্পর্ক। আমার সঙ্গে লতাজির সম্পর্ক ছিল না। ওনার যখন 2001 সালে উনি হসপিটাল বানান, আমি নিজে ম্যাচ করিয়ে ফান্ডিং করিয়ে ওনার হসপিটাল ফাইন্যান্স করেছি। তো স্বাভাবিক থাকবেই। না, কিন্তু যখন যখন ধরো এই রাজনৈতিক নেতারা যখন এসে, ধরো কিছুদিন আগে একজন বিজেপির নেতা তোমার সঙ্গে এমন কথা বলেছে, তখন নির্বাচন হয়নি, তুমি বলেছিলে আমাকে মোদিজির কাছে আবার কমপ্লেন করতে হবে। তো থাক, ওসব কথা থাক, এখন অন্য কথা বলবো, বাদ দাও। কিন্তু মানে আমি বলছি মানে এটা কি তোমাকে বেশি ফেস করতে হয়, মানে আমাদের রাজ্যে সাকসেসফুল লোক কম বলে? হ্যাঁ, হয়তো। ওই যে আবার বললাম যে রাজ্যের বিভিন্ন সোসাইটির নামকরা লোকের সাথে, সাকসেসফুল লোকের সাথে অন্য অ্যাসপেক্টের সাকসেসফুল লোকের সম্পর্ক হবেই। আমি কলকাতায় থাকি, অমিতজি বম্বেতে থাকেন, ফোনও করতে হয় না, হোয়াটসঅ্যাপ করলেই সমস্ত কাজ হয়ে যায়। আমার এখনও মনে আছে ডনার ডান্স স্কুলের কত একটা বছর ছিল, আমি মনে করতে পারছি না। ডোনা বোধহয় ওনাকে কখনো বলেছিলেন, আমি ছিলাম ওনার সামনে, তো আমার সঙ্গে ওনার দেখা হয় একদিন একটা শ্যুটে। আমাকে বললো, আরে आपका वाइफ का डांस स्कूल का इनॉग्रेशन कब है, आपने तो मुझे बताया नहीं। তখন আমি বললাম, স্যার মুझे तो पता नहीं कब है, मैं पूछ लेता हूँ। তখন আমি সঙ্গে সঙ্গে ডনাকে ফোন করে বলি যে ওনার সঙ্গে কথা বলো, উনি ইনঅগ্রেশনের ডেট চাইছেন। সো দ্যাটস হাউ রিলেশনশিপ ইজ। এসেছিলেন যেটা ভিক্টোরিয়া প্রোগ্রামে। হ্যাঁ, ইটস আউট অফ রেসপেক্ট। আমি বলিও নি ওনাকে, আমি জানিও না কবে তার প্রোগ্রাম। তো ইটস অ্যাবসার্ড, নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমার মনে হয়, আমার বক্তব্য হচ্ছে যে সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে ধরো এই রেসপেক্টটা তুমি যে কোনো আমাদের এখানে যে কোনো, সেটা যদি সাহিত্যের জগৎ হয় বা সিনেমার জগৎ হয়, সবাই তোমাকে এই রেসপেক্টটা দেয়। কোথাও যে মানে আমি বলছি রাজনীতির কিছু মানুষের তোমাকে অ্যাকসেপ্ট করতে কোথাও অসুবিধা হয় আর কি। আমি সেটা খুব প্রত্যক্ষভাবে ফিল করা গেছে অ্যাকচুয়ালি। তো জানি না, আমি এই নিয়ে চিন্তাও করি না, কারণ আমি রাজনীতির লোক তো নই। আর যে কোনো শহরে থেকে রাজনীতির লোকের সঙ্গে তোমার দেখা আলাপ হবে না, ইম্পসিবল। এটা কি মনে হয় খানিকটা তুমি ওই যে রিফিউজ করেছিলে সেই সময় যে রাজনীতি অফারটা, সেটা থেকে তৈরি হয়েছে? না, একদমই না, একদমই না। রিফিউজ ঠিক নয়, যে এটা আমার জায়গা নয়। রিফিউজ ঠিক নয়, মানে এটা আমার জায়গা নয়। না, সে সময় অমিত শাহজি তোমার বাড়িতে এসেছিলেন। আমি তারপরেও বহুবার অমিত শাহজির বাড়ি গেছি, আহমেদাবাদ গেছি বহুবার, ওনার আহমেদাবাদের বাড়িতে গেছি বহুবার। জয় শাহ কলকাতায় আসে, সারাক্ষণ আমার সঙ্গে থাকে, আমি আহমেদাবাদ গেলে সারাক্ষণ থাকি। এগুলো কিছু ছোট ছোট পকেটে হয়, অত ইম্পর্টেন্ট নয় এগুলো। তো অন্য প্রসঙ্গে আসি একটু, মানে এবার আরেকটা জিনিস জানার ছিল আর কি, যেটা হচ্ছে যে প্রশ্নটা আছে আর কি অনেক সময়, যে সৌরভ গাঙ্গুলিকে কেন এই শালবনির যে ফ্যাক্টরিটার কথা বলা হয়, যে অনেক জায়গায় ক্রিটিসাইজ করা হয়, যে হঠাৎ স্পেনে গিয়েই কেন অ্যানাউন্স করতে হলো, মানে কি হয়েছিল ব্যাপারটা, একটু যদি ওই সময়টাকে তুমি একটু বলো। কিছু না, বিজনেস সামিট ছিল। আমি তখন বোধহয় স্টেটের অ্যাম্বাসেডার হয়েছিল। আমি তো ত্রিপুরারও ট্যুরিজম অ্যাম্বাসেডার। তো আমি তো ত্রিপুরারও ফাংশনে যাই। তুমি শ্যুটটা তুমি করেছো তো ত্রিপুরাতে গিয়ে ছবি মোড়াতে, ওই শ্যুট, তারপরে ত্রিপুরার ট্যুরিজম 80% বেড়ে যায়। সুশান্তবাবু এখনও কলকাতা এলে আমার কাছে আসে। হ্যাঁ, আমরা ওনার বাড়িতেও গেলাম। ওয়ার্ক অ্যান্ড পলিটিক্স কিছু মানুষ মিশিয়ে ফেলে, সেটা একদমই দরকার না, একদমই দরকার না। ওয়ার্ল্ড কাপ ফাইনাল হলে কাতারের প্রাইম মিনিস্টার বলো, প্রেসিডেন্ট বলো, যে ওখানকার সর্বসর্বা, সেও তো মাঠে এসে প্রাইজ দিচ্ছে। আমেরিকা গেলেই নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প আসবেন ফাইনালে। আমি রাশিয়াতে ফাইনাল দেখতে গেছিলাম ফুটবলে,
2016 সালে না 17 সালে, 2018। 18, পুটিন ছিলেন, এসে টিমেদের প্রাইজ দিলেন, ফিফার প্রেসিডেন্ট মাঠে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, দিস আর প্রোটোকলস, ইট মিনস নাথিং, ইউ ক্যানট ফরগেট প্রোটোকল। ট্রাম্প যখন আহমেদাবাদে আসে, আমি গেছিলাম তো, আমাকে ইনভাইট করা হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে, আমি ছিলাম তো। তো ওখানে তখন তখন কি তোমাকে বলা হলো যে তুমি অ্যানাউন্স করো? ফ্যাক্টরিটার কথা নিশ্চয়ই অনেক দিন ধরেই চলছিল তোমার সঙ্গে গভর্নমেন্টের। হ্যাঁ, একদম। কত লোক অ্যানাউন্স করে তো, বিজনেস সামিটে মুকেশ আম্বানি থাকে না, আমি খুবই ছোট, আমরা সজ্জন জিন্দল থাকে না, আইটিসি ভদ্রলোক থাকে না, সঞ্জীব থাকে না, তাতে কি হয়েছে? উই কনফিউজ এভরিথিং। এত বড় বড় স্টেডিয়াম হয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম যখন ইনঅগ্রেট হলো বেনারসে, সবাই ছিল, কপিল দেব, তেন্ডুলকর, আমাকেও ইনভাইট করা হয়েছিল, আমি তখন ইংল্যান্ডে সানার কলেজ ভর্তি নিয়ে গেছি, আমি আসতে পারিনি ইংল্যান্ড থেকে, ছিল তো, তাতে কী হয়েছে? সচিন তেন্ডুলকরকে তো ভারতরত্ন দিয়েছিল অন্য গভর্নমেন্ট, তার মানে কি এই গভর্নমেন্টের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে? অ্যাকচুয়ালি কিছু অর্ডিনারি লোক থাকে, সব গুলিয়ে ফেলে, একটা খিচুড়ি করার চেষ্টা করে, তাতেই বেনিফিট, প্লাস নিউজ সেন্সেশন। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে হ্যাঁ, কলকাতায় সেন্সেশন নিউজ। আমি বললাম যে কলকাতায় এত সাকসেসফুল লোক কম, মানে তোমাকে অনেক সেটার একটা মানে কি বলবো, ব্যাড সাইড অফ দ্য খারাপ দিকটা সহ্য করতে হয়েছে। ক্রিকেটের কথা বলে সব থাক না, একটা লাস্ট কথা বলবো, যে আরেকটা মানে মানুষের একটা মানে কি বলবো অভিমানের জায়গায় বলবো, যেটা হচ্ছে অভয়া ইস্যুতে তোমার একটা স্টেটমেন্ট, সেটাতে অনেকে মনে হয়েছিল যে দাদা এই স্টেটমেন্টটা এরমভাবে না বললেও পারতেন, হয়তো বুঝতে ভুল হয়েছে বা তোমার বোঝাতে ভুল হয়েছে। পুরো স্টেটমেন্টটা দেখেনি, কিছু পার্টস দেখেছে বলে, পুরো স্টেটমেন্টটা দেখলে হয়তো এটা বলতেন না। যখন ইনিশিয়ালি হয়, এটা হয়ে থাকে না সব, অনেক সময় যে ক্লিপস তুলে তুলে দেয়, তো পুরো জিনিসটা দেখে না, পুরো জিনিসটা দেখলে হয়তো এটা হতো না। তো তুমি প্রেফার করো না কেন যে যখনই আমি দেখেছি তুমি যে কোনো অনুষ্ঠানে গেলে, যখনই মিডিয়া তোমাকে দাঁড়াতে বলে বা কিছু বলতে চায়, তুমি কথা বলো তাদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলো, ফেরাও না কাউকে নর্মালি। তো এটা ভালো, অবশ্যই ভালো, যারা মিডিয়া কাজ করে নতুন ছেলেমেয়ে, ডেফিনেটলি তাদের কাছে এটা ডেফিনেটলি একটা ইন্সপিরেশন হয়, একটা মানে কী বলবো, একটা বুস্টার হয়। কিন্তু অনেক সময় এখান থেকে ভুল বোঝাবুঝিও তৈরি হয়। তো ভুল সেটা বোঝাবুঝি তৈরি করা হয় না করে, টু ক্রিয়েট নিউজ, টু ক্রিয়েট সেন্সেশন, টু বি ডিফারেন্ট, যাতে লোকে দেখে, ভিউয়ারশিপ বাড়ে। ইটস অল অ্যাবাউট ভিউয়ারশিপ, রেটিংস, টিআরপিস। কিন্তু তোমার তো মনে হয় না যে একটা বিগার ইন্টারভিউ, যেখানে তুমি নিজের বক্তব্যটাকে অনেক বেটারভাবে সময় এরম করে you cannot live on clarity mode in life. You have your life. And you cannot live on clarity mode because news is only for a little while. তারপর it dies down. কোনো মানুষ, যেটা বললাম, if he is a public person, he cannot lead a life on clarity mode. It's not humanly possible. মানে এই যে তুমি বলছো একটা পার্ট অফ দ্য স্টেটমেন্টকে তুলে নিয়ে, যেটা বোধহয় হয়েছিল, বোধহয় এই মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে হয়েছিল, হ্যাঁ, ভাবতে পারো, হ্যাঁ, মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে হয়েছিল। কী করবে? দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস হাউ সেন্সেশন ইজ ক্রিয়েটেড। মেয়েদের ক্রিকেটের জন্য বিসিসিআইয়ের সময় আমি আর জয়সা যা করেছি, তুমি ভাবতেই পারবে না, কী করে যাবে। সেই তো বলছি, when you take decisions you have to live with it. যেটা ঝুলন বলেছিল আমার সঙ্গে একটা ইন্টারভিউতে, বলেছিল ঝুলন বারবার করে, কারণ তারা অ্যাকচুয়ালি দেখেছে তো জিনিসটা সামনে থেকে, তো তারা সেটা ভালো করে জানে। ঝিলন টুলন ডাই হার্ড। তো এই যে আবার বলছি, একটা কথা তুমিও মনে রাখবে, ইফ ইউ গেট ইন আ পজিশন, ইফ ইউ আর অলওয়েজ ইন পজিশনস টু ডিসাইড, ইউ উইল বি ক্রিটিসাইজড, ইউ হ্যাভ টু লিভ উইথ ইট। কিন্তু মানে সৌরভ গাঙ্গুলি কোনো অভিমান হয় না যে এত যে মানে বেঙ্গলের লোক, যে বেঙ্গলের ভালোবাসার পার্সেন্টেজ আর এইসবের পার্সেন্টেজের মধ্যে তফাৎ হচ্ছে, অ্যাকচুয়াল রেশিও হচ্ছে 98 আর 2। আমার প্রতি মনোভাব কিছু চেঞ্জ হয়েছে আফটার অল দিস, বিকজ ইউ সিন মি ইনসাইড আউট। না, সেটাই বলছি, সেটা সবাই তো সেইটা পায় না। অনেকেই পায়, সবার তো পাওয়া সম্ভব নয়। দার্জিলিংয়ে কে আছে, সুন্দরবনে কে আছে, সবার পক্ষে তো আমার কাছে পৌঁছানো বা আমার পৌঁছানো সম্ভব নয়, অত চিন্তা করে লাভ নেই।
তো সামনে একটা বড় কাজ আসছে, বিগ বস। আগস্ট থেকে শুটিং শুরু, তাই তো? আগস্ট এন্ড। হ্যাঁ। তো এই এই মানে বিগ বস তুমি দেখেছো নিশ্চয়ই টেলিভিশনে, সালমান খান। আমি অতটা ফলো করিনি, মাঝে মাঝে ফলো করতাম। তো আবার এই দাদাগিরির মতো, প্রথমবার শুরুর দাদাগিরির মতো যে যে কীভাবে হবে, কিন্তু এখন এক্সপিরিয়েন্স প্লেয়ার আর কি, টেলিভিশনের এক্সপিরিয়েন্স। তো দাদাগিরির সময় টেনশন ছিল খুব। কিছুই জানতাম না তো, তুমি তো ছিলে প্রথম দিন আমার সাথে, কিছুই জানতাম এই ফার্স্ট মধ্যম গ্রামের এপিসোডটা আমার মনে পড়ে মাঝে মাঝে বাবা। এখন এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাই অ্যাডাপ্ট করতে ইজিয়ার হবে, বাট এফার্ট কম হলে চলবে না। হ্যাঁ, তুমি এখন কিন্তু মানে আমি দেখেছি, মানে শুধুমাত্র আমি বুঝি হোস্টিং, শো হোস্ট করা নয়, অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো করো মানে ফুল টাইম অ্যাক্টারদের মতন একেবারে, মানে ফুল টাইম অ্যাক্টার নয়, কারণ অ্যাক্টিং আমি করি না। কিন্তু মানে আমি বলছি তো যে যে ক্যারেক্টারগুলো তোমায় দেওয়া হয়, অনেক সময় শুধু সৌরভ গাঙ্গুলি হিসেবে তুমি আসো না, অনেক সময় অনেক বিভিন্ন ক্যারেক্টারেও আসো। আচ্ছা, 15 বছর ইন্ডিয়া খেললে শুধু কি তুমি 200 for 2 ব্যাট করলে জানতে হবে? তোমাকে তো 50 for 5-এও ব্যাট করা জানতে হবে, তাহলে একদিন খেলবে কি করে? ঠিক। তা লোকে বলবে ও তো যখন টিম 200-তে 2 থাকে তখন রান করে, টিম যখন 15-তে 3 থাকে তখন করে না। তা দুটোই তো জানতে হবে। এই যে বায়োপিক হলো, বায়োপিক হচ্ছে, শুটিং শুরু হয়ে গেছে, তো সৌরভ গাঙ্গুলি নিজেই অ্যাক্টিং করতে পারতো, আমি বলছি। হ্যাঁ, পার তো টাইম নেই, টাইম কোথায়? মাথায় তবে এসেছিল? রাজকুমার না না না, তবে রাজকুমার দারুণ অ্যাক্টার, দুর্দান্ত অ্যাক্টর, দুর্দান্ত অ্যাক্টার। কিন্তু অনেকে ভাবছে যে রাজকুমারকে তোমার সঙ্গে, মানে রাজকুমারকে যেরকম দেখতে, যেরকম মানুষ এটাই গুলিয়ে ফেলে যে এক দেখতে লোক তো পাবে না, হি ইজ প্লেয়িং ইউর রোল, ইউ হ্যাভ টু সি ইট অ্যাজ আ মুভি, মানে ইউ ডোন্ট হ্যাভ টু সি ইট অ্যাজ সৌরভ গাঙ্গুলি অ্যাক্টিং, ইটস ইজ মুভি বিং এনঅ্যাক্টেড, ইটস ইজ লাইফ বিং এনঅ্যাক্টেড। তো তাই মানুষ ভুল করে ফেলে যে যে একই দেখতে হবে, কোথেকে হবে? কিন্তু ব্যাটিং স্টান্স, ব্যাটিং হ্যাঁ, করা নিয়ে যতটা পেরেছে ও করেছে। দেখছো তুমি? হ্যাঁ, তুমি, তোমার সঙ্গে কথা হয়? আমি হেল্প করেছি তো, কথা হয়। হ্যাঁ, আমি তো শুটে থাকি মাঝে মাঝে। সুশান্ত সিং রাজপুত থোড়ি MS ধোনির মতো দেখতে, বাট ইজ ডান আ ফ্যাবুলাস জব। রণবীর কাপুর শুধু থোড়ি কি সঞ্জয় দত্তের মতো দেখতে। সুশান্ত সিং রাজপুত তো তোমার কাছে এসেছিল না? হ্যাঁ, ধোনির ব্যাপারে তুমি তো ছিলে। হ্যাঁ, না তোমার সঙ্গে এসেছিল হচ্ছে, মানে তোমাকে বলেছিল ওই মাহাতেও ব্যাট করতে পারি। বাঁহাতেও ব্যাট কি বলেছিল একটু বলো তো। আমার মনে আছে, আমি তখন সাইকেল আগরবাতি শুটিং করছিলাম রাজবাড়িতে একটা, তো উনি এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে বিকেলবেলা শুটিং ভ্যানে, তখন ধোনির বায়োপিকটা বোধহয় হয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ভালো ভালো ছবিও করেছিল, তারপরে জাহ্নবী কাপুরের সাথে একটা ছবি করলো, আমি মনে করতে পারছি না ছবিটা। হ্যাঁ, তো আমার সঙ্গে দেখা করতে এসেছিলো প্রডিউসারের সাথে, যে আমি যদি বায়োপিক করি তাহলে ও করবে, আচ্ছা। কিন্তু তখন বায়োপিকের কোনো কথাবার্তা হয়নি, সেই জন্য জিনিসটা আর এগোয়নি। কিন্তু বলেছিল ও বোধহয় বাঁহাতে ব্যাটিং করা শিখেছে বোধহয় তোমার। আনফর্চুনেটলি ও মারা যায়। রাজকুমারও অসাধারণ একটা, অসাধারণ একটা। কি দেখবে এই সিনেমায় লোকে, মানে তোমার কি মনে হচ্ছে কি কি চমক দেখবে আর কি? বিভিন্ন স্টেজেস অফ লাইফ থেকে। সিনেমার ডোনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, সিনেমার ডনাও সুন্দর। আমি ডনাকে জিজ্ঞেস করলাম যে সিনেমার ডনার পছন্দ হয়েছে। হ্যাঁ, তো কি ডনার পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয়েছে? শাশ্বততা কোথায় করছে হচ্ছে তোমার চণ্ডীদার বাবার রোল, বাবার রোলটা। মা কি করছে? ক্লোজেস্ট। মা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা। ভালো হতো, মানে বাঙালি লোক। হ্যাঁ, বাঙালি তো থাকতেই হবে। আমার জীবনে বাঙালি না থাকলে হবে? বাংলা না থাকলে হবে? আমি একদম বাঙালি। ঠিক কথা। এই কোনো সময় মনে হয় যে বাংলা ছেড়ে যাবো, অন্য কোথাও যাবো, লন্ডনে গিয়ে থাকবো? না, এর থেকে বাংলা ভারতবর্ষ থেকে ভালো জায়গা আছে। আমি তো বহুদিন বলেছি, যখন মোদিজির 75 ইয়ার্স হলো, ওনার অফিস থেকে ওনার ওপরে যে ডকুমেন্টারি হচ্ছিল, সেখানে ওনার সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছিল, আমি বলেছি তো ইন্ডিয়া ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি অ্যাকচুয়ালি মিন করি, কারণ আমি ইউরোপ যাই, ইংল্যান্ড যাই, অতটা আমেরিকা বারবার যাওয়া হয় না, বাকি জায়গা দেখি। ফর হলিডে দে আর ফ্যাবুলাস, বাট টু ওয়ার্ক ইন্ডিয়া। ধরো এই যে আজকে বিরাট কোহলির মতন ক্রিকেটাররা চলে যাচ্ছে, বাইরে গিয়ে থাকতে আরম্ভ করেছে, হয়তো প্রেশারটা নিতে পারছে না, বা অন্য কিছু। টেম্পোরারি, দিস ইজ নট পার্মানেন্ট, টেম্পোরারি। আর একমাত্র বিরাট কোহলি তো, টেন্ডুলকার এখানে থাকে, দ্রাবিড় থাকে, রোহিত শর্মা থাকে, গাঙ্গুলি থাকে, গাভাস্কর থাকে, কপিল দেব থাকে, সবাই থাকে এখানে। বিরাট কোহলি পার্মানেন্টলি যায়নি। আমার মনে হয় না যে যাবে পার্মানেন্টলি। তুমি ইংল্যান্ডে গেলে খুব এনজয় করো। দারুণ, ফুটবল দেখি তো। এই যাওয়ার একটা কারণই হচ্ছে ফুটবল।
ফুটবল দেখতে যাও? ফুটবল মাঠে মাঠে ঘুরে ঘুরে ফুটবল দেখি। কোথায় কোথায় যাও? ম্যানচেস্টার যাও তো বটেই। ম্যানচেস্টার সিটি, সিটি যাও? সিটি, তারপরে ইউনাইটেড, আর্সেনাল, ওয়েম্বলি। তুমি সাপোর্ট করো কাকে? আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে করতাম, হ্যাঁ, এখন সেরকম আর সাপোর্ট করি না কাউকে, এখন জাস্ট খেলা দেখি খেলা দেবো। সানা যায় এখন? ফুল। সানা যায় তোমার সঙ্গে? সানা ফুটবল আমি ভক্ত এখন হয়েছে না? সাপোর্ট করি বেঙ্গল ক্রিকেট আর দিল্লি ক্যাপিটালসকে, বাকি শুধু খেলা দেখি। আচ্ছা, ঠিক। বেঙ্গল ক্রিকেট বলতে মনে পড়ে গেল যে তুমি এর আগে যখন প্রেসিডেন্ট ছিলে একটা খুব ভালো প্রজেক্ট করেছিল হচ্ছে এই ভিশন T20। আবার হবে জুলাই মাস থেকে, এ তো অফ সিজন প্রজেক্ট, আচ্ছা, কারণ সিজনে তো সারাক্ষণ খেলতে থাকে, সময় কই। এই জুলাই থেকে হবে। ডিন্ডা হেড কোচ আর উৎপল চ্যাটার্জি। আচ্ছা। লিনা হেড কোচ উৎপল চাইনি। উৎপল। লিনা সময় দিতে পারবে মানে ওর? হ্যাঁ দেবে তো, আগেও ছিল তো, লাস্ট 3 বছরও ছিল, আচ্ছা, তখন মিনিস্টার অফ স্টেট ছিল না। খেলার মাঠের লোক, খেলাই ভাল লাগবে ওকে, খেলাটা থাকলে ওটাও ভাল লাগবে। ঠিক কথা। তো তোমার কি মনে হয় যে মানে এই যে বেঙ্গল টিমটা T20 ওই ভিশন T20 থেকে কোনো ভালো ছেলে পেলে তোমার মনে হয়, মানে বা যেরকম আশা করেছিলে সেরকম হলো? যখন আমার সময় ছিল মুকেশ খেললো, হুম, আকাশদীপ। মুকেশ তো আগের দিন বললো যে আমাকে ভিশন 2020 তৈরি করেছে। মুকেশ, আকাশদীপ, ঈশ্বরন, শাহবাজ, এরা সব এখান থেকেই ট্রেনিং করে ওঠা, আবার তৈরি হবে। এবারে কি করছো? এবারে প্ল্যানটা কি? সেম সেম ট্রেনিং, কাকে ফিটনেস। কাকে আনছো? যেমন যেমন সেবারে নিয়েছিলাম মুরলীধরনকে নিয়েছিলে। কিন্তু এবার আমাদের সবই রঞ্জি ট্রফি কোচেরা, আচ্ছা, তারপরে তারপরে ডিন্ডা আছে, উৎপল আছে, অরুণ লাল আছে, সবাই মিলে। সানা ওখানে সেটেল মোটামুটি? চলে আসবে অক্টোবরে, একেবারে চলে আসছে? একদম। এসে কি করবে? আমার সঙ্গে কাজ করবো। তোমার সঙ্গে কাজ করবে? বাবার? বাবার কাজকর্ম নয়, বাবার কাজে তো ওকে দরকার নেই। স্কুলসগুলো তৈরি হচ্ছে, প্ল্যান জমা পড়েছে। আচ্ছা, স্কুল, তারপরে স্টিল ফ্যাক্টরিতে ইনভলভ থাকবে। আচ্ছা। তো এটা হচ্ছে মানে ও চলে আসছে আর কি? হ্যাঁ, পার্মানেন্ট। মানে এরম নয় যে ও ইংল্যান্ডে সেটেল করে না যাচ্ছে? না, একটা মাত্র মেয়ে ইংল্যান্ডে সেটেল করলে হবে? নর্মালি কি হয় অনেক সময় চলে যায় আর কি, যে বাইরে গিয়ে। না, এখানে তো সে দরকার নেই, এখানে সেটা দরকার নেই। মানে হ্যাপিলি ফিরে আসছো? হ্যাপিলি হ্যাপিলি হ্যাপিলি। মিস করে এখানে, কলকাতাকে মিস করে? হ্যাঁ একদম একদম। তোমার মানে সামনের দিনের টার্গেট কি কি আছে আর? আমার দিল্লি নিয়ে খুব আমি এক্সাইটেড, এই বিগ বসটাকেও দাঁড় করাতে হবে। দিল্লি নিয়ে এক্সাইটেড যে চ্যাম্পিয়ন করতে পারি। তো আমি তোমাকে যতটুকু চিন্তা করি আমার টার্গেট ওরিয়েন্টেড লোক নয়, যেরকম আসে লাইফে হ্যাঁ, যেরকম সুযোগ আসে সেরকম করি। ভাবে ইউজ করো। যে কাজটা দেবে সেটা ভালো করে করা, যে কাজটা দেবে সেটা ভালো করে করা। তবু এটা কোনো নিজের রিটায়ারমেন্ট প্ল্যান আছে? মানে কোনো সময় একটা রিটায়ারমেন্ট করবো? দেখা যাক, এখন নেই, তবে ওয়ার্ক ব্যালেন্স করার খুব ইচ্ছে আছে। না, আমরা যে বয়সটা এসেছি আর কি, অ্যাটলিস্ট একটা রিটায়ারমেন্ট প্ল্যান, হয়তো তোমার হয়তো লাগবে না, আমাদের লাগে হয়তো একটা রিটায়ারমেন্ট প্ল্যান কিছু হয়তো। না না, আমার রিটায়ারমেন্ট প্ল্যান কিছু নেই, করিও নি। কিন্তু যেটা দরকার হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট টাইম ব্যালেন্স করা, সেই প্রসেসটা চলছে। প্রবলেম কী হয়, আমাদের কন্ট্রাকচুয়ালি অনেক কিছু ইনভলভ, তো টেনিওরটা শেষ করতে হয়, সেই ব্যালেন্সটার কাজ চলছে, কারণ এত কিছু করা সম্ভব না। এন্ডোর্সমেন্ট কমিয়ে দেবে? হ্যাঁ, এন্ডোর্সমেন্ট কমিয়ে দেবো, টাইম দিতে হয় তো, হ্যাঁ, টাইম দিতে হয়, টাইম দিতে হয়, ডিফারেন্ট দিতে হয়। কমিয়ে দেবো। এবছর যাচ্ছ ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছ? না না, যাচ্ছ না? সময় কোথায়? খেলা দেখছো? না, খেলাও দেখছো? মাঝরাতে খেলা হয়, মাঝরাতে খেলা হচ্ছে, মাঝরাতে। টাইমটা এবছর খুব খারাপ। মাঝরাতে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ হলে যা হয়, মাঝরাত ভোর রাত, তাই জেগে খেলা দেখতে পারি না। ফুটবল দারুণ লাগে, হয়তো ফাইনালটা জেগে দেখতে পারি, বাকি জেগে দেখা হয়। তারপরে একটা লাস্ট কথা যেটা হচ্ছে যে ধরো তোমাকে তো ময়দানে খানিকটা অনেক সময় এখন এই মুহূর্তে তুমি যেভাবে মানে ময়দানে এত সাকসেসফুল মানুষ অত সেরকমভাবে নেই। তুমি শুধুমাত্র সিএবি কেন, ময়দানে হয়তো তোমাকে অনেকে একটা গার্জিয়ান হিসেবে ভাবে। মানে ধরো অন্যান্য স্পোর্টসগুলোর অবস্থা খুব খারাপ বেঙ্গলের, স্পেশালি ফুটবল বলো, একটা এন্ডোর্সমেন্ট নেই, টেলিভিশন চ্যানেল নেই, এত পপুলার একটা লিগ হতো কলকাতা ফুটবল লিগ, সেখানে নেই। এইগুলো কি তুমি একটু সাপোর্ট করতে পারো না? কিভাবে সাপোর্ট হবে? এই অ্যাসোসিয়েশনগুলোকে একটু সঙ্গে নিয়ে। প্রথমত অ্যাসোসিয়েশনের নিজের বডি আছে, সেখানে লোকেরা চালায়, তারা হয়তো সবসময় চাইবে না বাইরের ইন্টারফিয়ারেন্স, কিন্তু যে কোনো খেলাকে দাঁড় করাতে হবে। এই তো ক্রিকেটে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটর এসছে গেছে,
কিন্তু খেলাটা তো কনসিস্টেন্টলি পপুলার খেলা রয়ে গেছে, সেইটা তৈরি করতে হবে। ফুটবলের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমরা হিরোজ তৈরি করিনি, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করিনি। মেসিকে দেখতে লোকে যায় তো, তো আর্জেন্টিনা থেকে এসছে, ইন্ডিয়ার থেকেও গরিব দেশ, তৈরি হয়েছে তো, বার্সেলোনা খেলছে, স্কিল আছে, হ্যাঁ, গোটা দেশের ইকোনমি ডিপেন্ড করে মানে ওদের ওদের সাকসেসের উপর। তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট হিরোজ, অ্যান্ড ইউর হিরোজ আর অনলি ইউর প্লেয়ার্স, অ্যাডমিনিস্ট্রেটর্স আর নেভার হিরোজ। Messi is a hero, Tendulkar is a hero, Federer is a hero, Muhammad Ali is a hero. তাই না? Your role models are players who actually do it on the ground. If you don't create, Virat Kohli is a hero. If you don't create this category, the sport will never sell. কামিং ফ্রম ইউর কোশ্চেন অ্যাকচুয়ালি, যে মানে যে তুমি বললে না যে এরা হিরো, অ্যাকচুয়ালি প্লেয়াররা হিরো, মেসি হিরো, সৌরভ গাঙ্গুলি হিরো, বিরাট কোহলি হিরো। সেই জায়গা থেকে এসে তুমি যখন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছ, যেখানে তোমাকে কোশ্চেন করার মানুষের একটা প্রবণতা থাকে মানুষের, সেখানে তুমি কীভাবে মোটিভেট করো নিজেকে? যে মানে আমি একটা জীবন দেখে এসেছি যেখানে হচ্ছে সবাই শুধু মাথায় তুলেছে, শুধুমাত্র ভালোই বলেছে, অনেক সময় হয়তো না, শুধু ভালো বলেনি, খারাপও বলেছে, ভালো খারাপ মিলিয়ে সব মিলিয়ে হয়েছে। কিন্তু আলটিমেটলি সৌরভ গাঙ্গুলি দাদা ইজ দা, মানে যে ইন্ডিয়ান টিমকে তৈরি করেছে, ইন্ডিয়ান ক্রিকেটকে চেঞ্জ করে দিয়েছে, সেটা বিন্দুমাত্র কমেনি। হয়তো কিছু লোক কমিক বলছি না, ক্রিটিসিজম বাড়িয়েছে, দ্যাটস ওকে। কিন্তু মানে আমি বলছি যে মানে তখন কোথাও মনে হয় না মোটিভেশনের অভাব মনে হয় না, যে আমি যে কাজটা করছি সেটা থ্যাঙ্কলেস জব। আমি অত সফট লোক নই, আমি চুপচাপ থাকি, বাট দ্য স্পোর্ট হ্যাজ মেড মি ভেরি টাফ। তুমি ওয়াজিম আকরাম, ওয়াকার ইউনুস, গ্লেন মাগরাকে খেলে নরম মানুষ থাকতে পারো না। দ্য স্পোর্ট হ্যাজ মেড মি ভেরি টাফ, সো আই ডিল উইথ সিচুয়েশনস। আর মেজরিটি ইজ ওভারকুকড, সব ঠিক নয়। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটরের জায়গা থেকে তোমার পাওনা কিছু আছে আর না? মানে ধরো আমি কিছু এর পরের স্টেপে ধরো একটা ভাবলাম যে এর পরের স্টেপে তুমি বিসিসিআই প্রেসিডেন্ট হলে, আইসিসি প্রেসিডেন্ট চেয়ারম্যান দিকে গেলে, এইখান থেকে তোমার কি মনে হচ্ছে আর কোনো সামনে কোনো রাস্তা পাচ্ছ? সামনে কি হবে কেউ কিচ্ছু জানে না, নোবডি নোজ হোয়াট ইজ গোইং টু হ্যাপেন সামনে। আমি অদূর ভাবিও না, আই এম ডুইং আ জব অ্যাট দ্য মোমেন্ট, আই ডু মাই বেস্ট। ভবিষ্যতে দেখা যাবে। ঠিক আছে ক্যাপ্টেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।